হ্যালো, ওয়েলকাম। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সলিড স্টেটের ডিফেক্ট ইন ক্রিস্টাল বা ক্যালাসের ত্রুটি বা অপূর্ণতা, বা আরেকটা ভাষায় যেটা বলা যায় সেটা হলো ইমপারফেকশন ইন ক্রিস্টাল। তো ক্যালাস কারা সৃষ্টি করে? ডিফেক্ট ইন ক্রিস্টাল করছি, তো তার মানে ক্রিস্টাল মানে হচ্ছে এখানে ক্যালাস। তো ক্যালাস সৃষ্টি করে কি? গঠনকারী কণা। ক্যালাসটা কারা সৃষ্টি করে? গঠনকারী কণা। এই গঠনকারী কণাগুলো কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, বা আয়ন হতে পারে। তো এই অণু বা পরমাণু বা আয়নগুলো ক্যালাস কখন গঠন করে? যখন তাদের বিন্যাসটা সুষম এবং পর্যায়ক্রমিক হয়, মানে একটা ডিসিপ্লিনড ওয়েতে রিঅ্যারেঞ্জ থাকে, তখন কিন্তু তারা ক্যালাস গঠন করে। ক্যালাসের যে সুষম পর্যায়ক্রমিক বিন্যাস, এটা কিন্তু শুধুমাত্র 0 কেলভিন উষ্ণতাতেই ঠিক থাকে। এর থেকে যদি উষ্ণতা আমি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এর যে বিন্যাসটা, সেই বিন্যাসে কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক। তখনই কি হয়? ক্যালাসের মধ্যে অনেক ত্রুটি বা অপূর্ণতা দেখা যায়, বা যেটাকে বলে ডিফেক্টস দেখা যায়। 0 কেলভিন উষ্ণতা বাড়িয়ে, 0 কেলভিন উষ্ণতা থেকে যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই, তখন ক্যালাসের মধ্যে অনেক ত্রুটি দেখা যায়। তো শুধুমাত্র 0 কেলভিন উষ্ণতাতেই এই ক্যালাসের যে সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাসটা, এই বিন্যাসটা ঠিক থাকে। এর থেকে বেশি উষ্ণতাতে এদের বিন্যাসটাতে কিছু পরিবর্তন দেখা যায়, তখনই ক্যালাসের মধ্যে ত্রুটির সৃষ্টি হয়। এছাড়াও কখনো কখনো ইচ্ছাকৃতভাবেও ত্রুটির সৃষ্টি করা হয়। কিছু ইমপিউরিটি বা অশুদ্ধি যোগেরও ক্যালাসের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়। এবার ক্যালাসের ত্রুটি কয় প্রকার? ক্যালাসের যে ত্রুটি, সেই ত্রুটি কয় প্রকার? সেটা হলো 3 প্রকার মেনলি। কি কি? বিন্দু ঘটিত ত্রুটি, বিন্দু ঘটিত বা পয়েন্ট ডিফেক্টস, তল ঘটিত বা লাইন ডিফেক্ট, তল ঘটিত হবে প্লেন ডিফেক্ট, আর কি রেখা ঘটিত বা লাইন ডিফেক্ট। তো আমাদের সিলেবাসে শুধু বিন্দু গঠিত ত্রুটি এটাই আছে, তো এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এবার আমরা বিন্দু গঠিত ত্রুটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এটাকে যদি আমি একটা ক্যালাস জালক ধরে নিই, তাহলে এইটা যে এই যে গোল গোল অংশগুলো, এই যে গোল গোল আমি এঁকেছি, এগুলোকে বলা হয় জালক বিন্দু বা ল্যাটিস পয়েন্ট। ক্যালাস গঠনকারী কোণাগুলি কিন্তু এই জালক বিন্দুগুলোতেই থাকে। ক্যালাস গঠনকারী কোণাগুলো এই জালক বিন্দুতেই থাকে। ক্যালাস গঠনকারী কোণাগুলো এই জালক বিন্দুতে থাকে। এবার অন্তঃস্থানিক স্থান কোনটা? না, এই যে জালক বিন্দুগুলো, এই জালক বিন্দুগুলোর মাঝে যে একটা ফাঁকা স্থান দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জালক বিন্দুর মাঝে যে একটা করে ফাঁকা স্থান দেখতে পাচ্ছি, এগুলোকেই বলা হয় অন্তঃস্থানিক স্থান বা ইন্টারস্টিশিয়াল স্পেস। তো এবারে ত্রুটি কখন সৃষ্টি হয়? বিন্দু গঠিত ত্রুটি কখন সৃষ্টি হয়? যদি কোনো মানে জালক বিন্দু থেকে হঠাৎ করে কোনো গঠনকারী কণা উধাও হয়ে যায়। কোনো জালক বিন্দু থেকে যদি গঠনকারী কোণাটা উধাও হয়ে গেল, তখন এখানে কি জালক বিন্দুটা ফাঁকা পড়ে থাকবে, তখন ত্রুটির সৃষ্টি কি হতে পারে? না, এই যে ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু থেকে যদি গঠনকারী কোণাটা এই অন্তঃস্থানিক স্থানে চলে আসে, এই মাঝখানে যদি চলে আসে, তখন আর এই জালক বিন্দুতে তখন গঠনকারী কোণাটা থাকবে না, তখন এক ধরনের ত্রুটির সৃষ্টি হতে পারে। এছাড়াও কি হতে পারে? আবার আমি তো নতুন করে দিয়ে দিই। এছাড়াও কি হতে পারে? বাইরে থেকে কোনো আলাদা গঠনকারী কোণা এসে এই অন্তঃস্থানিক স্থানে অবস্থান করতে পারে। বাইরে থেকে কোনো আলাদা গঠনকারী কোণা এসে, আমি এটা অন্যভাবে দেখাচ্ছি, এই অন্তঃস্থানিক স্থানে চলে আসতে পারে, তখনও কিন্তু ত্রুটির সৃষ্টি হতে পারে। এই যে বিভিন্ন রকমের কারণে বিন্দুগঠিত ত্রুটির সৃষ্টি হয়। তো এই বিন্দুগঠিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্টসকে আবার 3 রকম ভাবে ভাগ করা যায়। কি? স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আর ইমপিউরিটি ডিফেক্ট। তো আমরা এই ভিডিওতে শুধুমাত্র স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কাকে বলছে? না, ক্যালাসের মধ্যে যে বিন্দু ঘটিত ত্রুটির ফলে ক্যালাসের স্টয়চিওমেট্রিক বা রাসায়নিক সংখ্যানুপাতের কোনো রকম পরিবর্তন হয় না। তার মানেটা কি? যদি আমি উদাহরণ নিয়ে বোঝাতে চাই, যেমন যদি আমি NaCl ক্রিস্টাল নিই,
বা NaCl যদি ক্লাস নিই, NaCl যদি ক্লাস নিই, তাহলে NaCl ক্লাসে কি থাকে, একটা Na+ এবং একটা Cl- থাকে। অর্থাৎ এদের যে আয়ন সংখ্যার অনুপাত, অর্থাৎ Na+ এবং Cl- এর যে সংখ্যার অনুপাত, সেটা কি এখানে একটা আছে, Cl- একটা আছে, অর্থাৎ এদের যে আয়ন সংখ্যা অনুপাতটা সেটা হচ্ছে 1:1। এবার যদি NaCl এর স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দেখা যায়, তাহলে তখন কি হয়, এই ডিফেক্ট দেখার মানে ডিফেক্ট হওয়ার পরেও এদের যে আয়ন সংখ্যার অনুপাতটা সেটা কিন্তু 1:1ই থাকবে। তখন তাহলে কি হবে না, এই NaCl ক্লাসের মধ্যে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দেখা যাবে। তো এই গেল স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তো স্টয়চিওমেট্রিক ডিফেক্টও আবার 4টে ভাগ আছে। তো এবার আসছি স্টয়চিওমেট্রিক ডিফেক্টের ভাগ শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্ট। তো ভ্যাকেন্সি ডিফেক্ট কখন সৃষ্টি হয়? তো যদি আমি এটাকে একটা কেলাস জালক ধরে নিই, এবার কি করবো, আমি ল্যাটিস পয়েন্টগুলোকে এঁকে নিচ্ছি। কেলাস জালকে আমি ল্যাটিস যে পয়েন্ট বা জালক বিন্দু যেগুলোকে বলে, সেগুলো আমি এঁকে নিচ্ছি। এবার যে গঠনকারী কোণাগুলোকে দিয়ে আমি এই জালক বিন্দুগুলোকে ভর্তি করব, কারণ গঠনকারী কোণাগুলোতে জালক বিন্দুতেই থাকে। এবারে জালক বিন্দুগুলোকে আমি ভর্তি করছি, গঠনকারী কোণা দিয়ে জালক বিন্দুতে ভর্তি করছি। ভর্তি করতে করতে আমি হঠাৎ একটা ফাঁকা রেখে দিলাম, আবার পরেরটা ভর্তি করলাম, ভর্তি করছি। কি করছি, এগুলো গঠনকারী কোণা দিয়ে আমি এই জালক বিন্দুগুলোকে ভর্তি করছি। আবার ভর্তি করতে করতে আমি এটা একটা ফাঁকা রেখে দিলাম, দিয়ে আমি বাকিগুলো ভর্তি করলাম। তো আমি যদি বলি যে ভ্যাকেন্সি ডিফেক্ট কখন সৃষ্টি হয়, না কেলাস জালকের জালক বিন্দুগুলি যখন কিছু সংখ্যক গঠনকারী কোণা দ্বারা অনধিকৃত থাকে, মানে কিছু সংখ্যক গঠনকারী কোণা আর এই জালক বিন্দুতে এসে আর পৌঁছায় না, বা এই কিছু সংখ্যক গঠনকারী কোণা এই জালক বিন্দুতে বসে না, তখন কি হয়, একটা শূন্যতা সৃষ্টি হয় এখানে। তাহলে এই জালক বিন্দুটা তো শূন্য থেকে গেল, এই জালক বিন্দুটা তো শূন্য থেকে গেল, তখন কি হয়, এখানে শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্টের সৃষ্টি হয়। শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্ট কোন যৌগের ক্ষেত্রে দেখা যায়? অআয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায়। অআয়নীয় যৌগের ক্ষেত্রে, অআয়নীয় যৌগের বা যেটাকে বলে নন আয়নিক যৌগের ক্ষেত্রে দেখা যায়। এবার এই শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্টের ফলে কেলাসটার ঘনত্বের কি পরিবর্তন হচ্ছে? আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবারে এই জালকটার আয়তনটা কিন্তু স্থির আছে, এই যে বাউন্ডারিটা যদি আয়তন নির্দেশ করে, তো এই আয়তনটা কিন্তু স্থির আছে, আয়তনটা স্থির। এবার কি হচ্ছে, ভর কিন্তু চেঞ্জ হচ্ছে বা ভরের হ্রাস ঘটছে। কারণ কি, এই গঠনকারী কোণা তো এই যে খালি যে ল্যাটিস পয়েন্টগুলো আছে, সেগুলো তো গঠনকারী কোণা দিয়ে ভর্তি থাকার কথা ছিল, কিন্তু এখানে গঠনকারী কোণাগুলো হাওয়া হয়ে যাচ্ছে বা মানে চলে যাচ্ছে বলতে পারি, বা এসে জুটছে না। তাহলে কি হচ্ছে, এখানে যে কেলাসের যে আয়নের সংখ্যাটা হ্রাস ঘটছে, আয়নের সংখ্যা হ্রাস ঘটায় মানে তার যে ভরটা হ্রাস ঘটবে, তার মানে এখানে ভরের হ্রাস ঘটছে। তাহলে কি হবে, যদি ঘনত্ব ভরের, তো ভরের হ্রাস ঘটলে কি হবে, ঘনত্বটাও হ্রাস পাবে, কারণ আয়তনটা যেহেতু স্থির আছে, তাহলে ভরের যদি হ্রাস ঘটে তাহলে ঘনত্বেরও হ্রাস ঘটবে। তো তাহলে কি বলা যেতে পারে, যে শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্টের ফলে কেলাসের ঘনত্বের হ্রাস ঘটবে। এবার আসছি স্টয়চিওমেট্রিক ডিফেক্টেরই আরেকটা ভাগ, যেটা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। তো এই ত্রুটিতে কি হয় না, এটা যদি আমি একটা কেলাস জালক ধরি এবং এই ল্যাটিস পয়েন্টগুলো প্রত্যেকটা যে জালক বিন্দু, এই জালক বিন্দুগুলো গঠনকারী কোণা বা পরমাণু দিয়ে ভর্তি আছে, প্রত্যেকটা জালক বিন্দু পরমাণু দিয়ে ভর্তি আছে। এবার যদি বাইরে থেকে অন্য কোনো পরমাণু, বাইরে থেকে যদি অন্য কোনো পরমাণু এই কেলাস জালকটার অন্তঃস্থানিক স্থানে এসে পৌঁছায়, যদি অন্য কোনো কি গঠনকারী কোণাগুলো এসে এই অন্তঃস্থানিক স্থানে এসে পৌঁছায়, এই অন্তঃস্থানিক স্থান, এগুলো তো অন্তঃস্থানিক স্থান বলা হয়, যদি এই অন্তঃস্থানিক স্থানে এসে পৌঁছায়, তখন এর মধ্যে যে ত্রুটিটা সৃষ্টি হবে, তখন সেটাকে বলে অন্তঃস্থানিক ত্রুটি। বলা যেতে পারে কি না, কেলাস জালকের অন্তঃস্থানিক স্থানে যদি কোনো গঠনকারী কোণা অবস্থান করে, তখন যে ত্রুটিটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি। তো এই অন্তঃস্থানিক ত্রুটি কীরকম যৌগের ক্ষেত্রে দেখা যায়? এটাও কিন্তু নন আয়নিক যৌগ বা অআয়নীয় যৌগ যেগুলো, সেখানে দেখা যায়, নন আয়নিক যৌগে দেখা যায়। তো এই অন্তঃস্থানিক ত্রুটির ফলে ঘনত্বের কি পরিবর্তন হয়? ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো এখানে আয়তনটা স্থির আছে, কারণ
এই যে কেলাস জালকের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা স্থির আছে, তো আয়তনটা স্থির আছে। এবার ভরের কীরকম পরিবর্তন হচ্ছে না, এখানে কেলাস জালকের ল্যাটিস পয়েন্টগুলোতে গঠনকারী কণাগুলো আগে যা ছিল তো ছিল, প্লাস আরও কিছু গঠনকারী কণা এসে অন্তঃস্থানিক স্থানে এসে পৌঁছাচ্ছে। তার মানে এখানে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে তার আয়নের ভরটা বৃদ্ধি পাচ্ছে বা কেলাসের ভরটা বৃদ্ধি পাচ্ছে। আয়তন স্থির, ভর বৃদ্ধি পাচ্ছে, তার মানে ঘনত্বটা এখানে বৃদ্ধি পাবে, ঘনত্বটা এখানে বৃদ্ধি পাবে। তাহলে কি হলো, অন্তঃস্থানিক ত্রুটির ফল। অন্তঃস্থানিক ত্রুটি কোথায় দেখা যায়, নয় আয়নিক যৌগে দেখা যায় এবং এর ফলে কেলাসের ঘনত্ব বৃদ্ধি পায়। তো এবার আসছি শর্টকি ত্রুটি। শর্টকি ত্রুটিটা কি, স্টয়চিওমেট্রিক ডিফেক্টেরই একটা ভাগ। তার মানে কি, এই ধরনের ত্রুটির ফলে কেলাসের রাসায়নিক সংখ্যানুপাত বা স্টয়চিওমেট্রির কোনো রকম পরিবর্তন হবে না। তো শর্টকি ত্রুটি কোন যৌগের ক্ষেত্রে দেখা যায়, শর্টকি ত্রুটি দেখা যায় আয়নীয় যৌগের ক্ষেত্রে, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে শর্টকি ত্রুটি দেখা যায়। তো যদি আমি এটাকে একটা কেলাস জালক ধরে নিই এবং এগুলো এক একটা ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু, তো এই জালক বিন্দুগুলিকে যদি আমি এক একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে যদি আমি ভর্তি করি, এ প্লাসটা হচ্ছে ক্যাটায়ন, বি মাইনাসটা হচ্ছে অ্যানায়ন, তো পর্যায়ক্রমে যদি আমি বিন্যাস করি ক্যাটায়ন অ্যানায়ন করে যদি পর্যায়ক্রমে আমি বিন্যাস করি, পর্যায়ক্রমে আমি বিন্যাস করছি, তো হঠাৎ করে যদি এখান থেকে একটা ক্যাটায়ন বেরিয়ে চলে যায়, এখান থেকে একটা ক্যাটায়ন বেরিয়ে চলে গেল, তার মানে এখানে একটা শূন্যতা সৃষ্টি হলো, এখানে একটা শূন্যতা সৃষ্টি হলো। এবং এই ক্যাটায়নটা বেরিয়ে যাওয়ার ফলে তড়িৎ প্রসমতাটা বোঝার জন্য বা ইলেকট্রো নিউট্রালিটিটাকে বজায় রাখার জন্য কি হয় না, এখান থেকে একটা বি মাইনাস বা অ্যানায়নও বেরিয়ে চলে যায়, একটা অ্যানায়নও বেরিয়ে চলে যায়। তো এই ধরনের ত্রুটির ক্ষেত্রে কি হয়, মানে যত সংখ্যক ক্যাটায়ন নির্দিষ্ট হয়ে যাবে বা যত সংখ্যক ক্যাটায়ন মিসিং হয়ে যাবে তত সংখ্যকই অ্যানায়নও মিসিং হয়ে যাবে। তার ফলে কি হবে, তড়িৎ প্রসমতাটা বজায় থাকবে। তড়িৎ প্রসমতা যেটা বা ইলেকট্রো নিউট্রালিটি, তড়িৎ প্রসমতা সেটা কিন্তু বজায় থাকবে, তড়িৎ প্রসমতাটা বজায় থাকবে। এই ধরনের ত্রুটি সৃষ্টি হওয়ার জন্য কন্ডিশনগুলো কি না, এই যে কেলাস জালকের যে আয়নগুলো, সে আয়নগুলোর কোঅর্ডিনেশন নাম্বারটা হাই হতে হবে, অর্থাৎ কোঅর্ডিনেশন সংখ্যা যেটা সেটা অনেক উচ্চ হতে হবে। কোঅর্ডিনেশন সংখ্যা কোনটা না, একটা অ্যাটমের চারিদিকে যতগুলো অ্যাটম তাকে টাচ করে থাকে বা তাকে তাকে স্পর্শ করে থাকে, এই অ্যাটমটার চারিদিকে যতগুলো অ্যাটম এই অ্যাটমটাকে স্পর্শ করে থাকে সেটাকে বলে এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, তো কি করতে হবে, শর্টকি ত্রুটির জন্য কেলাস গঠনকারী কণাগুলো অর্থাৎ এখানে আয়নগুলোর কোঅর্ডিনেশন সংখ্যাটা হাই হতে হবে, আয়নগুলোর কোঅর্ডিনেশন সংখ্যাটা উচ্চ হতে হবে। এবং 2 নম্বর কি, ক্যাটায়নের আকার, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারটা, ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সাইজটা বা আকারটা এটা কি হতে হবে, সমান হতে হবে, ক্যাটায়ন বা অ্যানায়নের আকারটা সমান হতে হবে। এই ধরনের ত্রুটির ফলে কেলাসের ঘনত্ব বা ডেনসিটির কি পরিবর্তন হয়, ডেনসিটি সমান আমরা কি জানি, ভর বাই আয়তন। তো এখানে আয়তনটা কিন্তু স্থির আছে, এখানে কেলাস জালকের আয়তনটা স্থির আছে, কিন্তু কেলাস জালক থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট হয়ে গেছে বা উধাও হয়ে গেছে, তার মানে এখানে আয়নের সংখ্যার হ্রাস ঘটছে, আয়নের সংখ্যার হ্রাস ঘটা মানে ভরের হ্রাস ঘটবে। তো আয়তনটা যদি স্থির থাকে, ভর যদি হ্রাস ঘটে, তাহলে ঘনত্ব বা ডেনসিটি কি হবে, ঘনত্ব হ্রাস ঘটবে, ঘনত্ব এখানে হ্রাস ঘটবে। তো শর্টকি ত্রুটি দেখা যায় এরকম কতগুলো যৌগের উদাহরণ হলো, এক্সাম্পল NaCl, CaCl ইত্যাদি। তো এই ত্রুটিটাকে স্টয়চিওমেট্রিক ত্রুটি কেন বলা হচ্ছে, এটাও প্রশ্ন হতে পারে যে তাহলে এই ত্রুটিটাকে স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে কেন ফেলছি আমি। কারণ কি, স্টয়চিওমেট্রিক ত্রুটিতে কি বলেছি না, স্টয়চিওমেট্রিক ত্রুটির ফলে সেই কেলাসটার কোনো সংখ্যানুপাত, রাসায়নিক সংখ্যানুপাত বা স্টয়চিওমেট্রির কোনো রকম পরিবর্তন হবে না। তো এই ত্রুটিটা সৃষ্টি হওয়ার ফলে তো এখান থেকে কি হচ্ছে, একটা ক্যাটায়ন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, একটা ক্যাটায়ন বেরিয়ে যাচ্ছে এবং একটা অ্যানায়ন বেরিয়ে যাচ্ছে। সাপোজ যদি ত্রুটি সৃষ্টি হওয়ার আগে, মানে যে নিখুঁত যে কেলাসটা ছিল সেখানে যদি
100টা ক্যাটায়ন থাকে, 100টা যদি A+ থাকে এবং সেখানে যদি 100টা যদি A+ থাকে এবং 100টা যদি B- থাকে এবং সেখান থেকে যদি একটা করে ক্যাটায়ন এবং একটা করে অ্যানায়ন যদি বেরিয়ে যায়, তাহলে এখন A+ এর সংখ্যা হবে 99 এবং B- এর সংখ্যা হবে 99। তার মধ্যে এদের কিন্তু অনুপাতটা 1:1 কিন্তু রয়ে যাবে। এদের অনুপাতটা, আগে অনুপাত ছিল 1:1, এখনো কিন্তু অনুপাতটা ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সংখ্যার অনুপাত সেটা কিন্তু 1:1 রয়ে যাবে। অর্থাৎ এখানে রাসায়নিক সংখ্যানুপাতের কোনো রকম পরিবর্তন ঘটছে না, এর জন্য এটাকে বলা হয় স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তো এবার আসছি ফ্রেঙ্কেল ডিফেক্ট। ওকে, তো ফ্রেঙ্কেল ডিফেক্ট কিন্তু স্টয়চিওমেট্রিক ডিফেক্টেরই একটা ভাগ। এই ডিফেক্টটা দেখা যায় আয়নিক যৌগের ক্ষেত্রে। কোন যৌগের ক্ষেত্রে? আয়নিক কম্পাউন্ড বা আয়নীয় যৌগের ক্ষেত্রে। ওকে, তো ফ্রেঙ্কেল ডিফেক্ট তখন দেখা যায় যদি এরকম আমি একটা কেলাস জালক ধরে নিই এবং এর যে জালক বিন্দুগুলো সেগুলো আয়ন দিয়ে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে পূর্ণ আছে, A+, B-, A+, B-, এভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে পূর্ণ আছে। এবার হঠাৎ করে যদি কোনো ক্যাটায়ন তার নির্দিষ্ট যে জালক বিন্দু, মানে এটা তো একটা ল্যাটিস পয়েন্ট, এই জালক বিন্দু থেকে যদি জালক বিন্দুটা পরিত্যাগ করে যদি অন্তঃস্থানিক স্থানে এসে চলে আসে, কি করলো এই ক্যাটায়নটা? তার যে জালক বিন্দুতে ছিল সেই জালক বিন্দুটা ছেড়ে সে অন্তঃস্থানিক স্থানে চলে এলো, তখন এখানটা কিন্তু খালি হয়ে যাবে এবং এখানটা অন্তঃস্থানিক স্থানটা একটা ক্যাটায়ন দিয়ে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। তো তখন এর যে ক্যালাসের মধ্যে যে ত্রুটিটা সৃষ্টি হবে তখন কিন্তু এটাকে বলে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ওকে, তো ফ্রেঙ্কেল ডিফেক্টের ফলে ঘনত্বর কি পরিবর্তন হয়? ঘনত্ব সমান কি জানি আমরা? ভর বাই আয়তন। এখানে আয়তনটা স্থির, কারণ কেলাস জালকের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনটা স্থির আছে, বাউন্ডারি কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনটা স্থির আছে। এখানে কি ভরটার কোনো রকম পরিবর্তন হচ্ছে? এখান থেকে ক্যাটায়নটা এসে অন্তঃস্থানিক স্থানে চলে আসছে, কিন্তু সেই ক্যাটায়নটা তো সেই কেলাস জালকের মধ্যেই থাকছে। ল্যাটিস পয়েন্টটা হয়তো ছেড়ে দিচ্ছে, কিন্তু সেটা তো কেলাস জালকের মধ্যে আছে, তার মানে এর ভরের কোনো কিন্তু পরিবর্তন হবে না, কারণ আয়নের সংখ্যাটা কিন্তু সমান আছে। আয়নটা কিন্তু অন্য কোথাও চলে যায় না, সেই জালকের মধ্যেই আছে। জালকের মধ্যে আছে কিন্তু অন্তঃস্থানিক স্থানে আছে, মানে সেটা কিন্তু জালকের মধ্যে আছে, তার মানে এখানে ভরের কোনো রকম পরিবর্তন হয় না, ভরের নো চেঞ্জ। তার মানে এখানে, এবং আয়তনেরও কোনো চেঞ্জ হয় না, তার মানে এখানে ঘনত্বটা কিন্তু সেম থাকে, ঘনত্বটা স্থির থাকে। তো ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখার জন্য কয়েকটা কন্ডিশন আছে। তো ফ্রেঙ্কেল ডিফেক্ট যারা দেখায় সেই আয়নগুলো কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু নিম্ন হতে হবে। কোঅর্ডিনেশন নাম্বারটা লো হতে হবে, খুব নিম্ন কোঅর্ডিনেশন নাম্বার হতে হবে। ওকে, 1 নম্বর। তো কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে সেটা আমরা বললাম। 2 নম্বর কি হতে হবে? এখানে ক্যাটায়নের আকারটা, ক্যাটায়নের যে সাইজ সেটা কিন্তু অ্যানায়নের থেকে অনেক ছোট হতে হবে। ক্যাটায়নের সাইজটা অ্যানায়নের থেকে অনেক ছোট হতে হবে, মানে অ্যানায়নের সাইজটা বড় হবে এবং ক্যাটায়নের সাইজটা খুবই ছোট হবে। ওকে, তো ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখা যায় এরকম কতগুলো যৌগের উদাহরণ হলো AgCl, AgBr। তো আজকে আমরা কি করলাম? বিন্দু গঠিত ত্রুটির মধ্যে 3টে ভাগ ছিল, স্টয়চিওমেট্রিক, নন স্টয়চিওমেট্রিক আর ইমপিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধিজনিত ত্রুটি। তো আমরা আজকে শুধুমাত্র স্টয়চিওমেট্রিক ডিফেক্টের যে 4টে ভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা নন স্টয়চিওমেট্রিক এবং অশুদ্ধিজনিত ত্রুটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।